দেখো, যমুনা লিমিটেড considering proposal to install a new machine. The project will 1 lakh টাকা at its expected life is 5 years. The estimate cash inflow before tax CFBT of the project are as follow. তাহলে তোমাকে সিএফবিটি দিয়ে দিচ্ছে এখানে। তাহলে সিএফবিটি মানে হচ্ছে তোমাকে এনসিবি টেবিল করতে হবে, ঠিক আছে? এনসিবি টেবিল করতে হবে। তাহলে এনসিবি টেবিল যদি তুমি করো, তাহলে তোমাকে ডেপ্রিসিয়েশন দরকার, তারপরে তোমার ট্যাক্স রেট দরকার। তাহলে কোম্পানির ট্যাক্স রেট 50% দিয়ে দিচ্ছে, ওকে। তারপর কি কি বের করতে বলছে? পিবেক পিরিয়ড বের করতে বলছে, এভারেজ রেট অফ রিটার্ন বের করতে বলছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলছে, পেবেক রেসিপ্রোকেল বের করতে বলছে, নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে বলছে, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, তারপরে আইআরআর বের করতে বলছে। অর্থাৎ 8টা এখানে রিকোয়ারমেন্ট করতে বলছে। তো এখান থেকে প্রথমে আমি একটু টাইনা টাইনা বলবো, যেহেতু আমরা এগুলা পারি। তাহলে প্রথমে আমার ডেপ্রিসিয়েশন 20,000 টাকা, সেলভেজ ভ্যালু নাই, ওকে। তারপরে দেখো, আমি 5 বছরের জন্য এই টেবিলটা করছি। ইয়ার, ক্যাশ ফ্লো, ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স রেট, তারপরে সিএটি, তারপরে এনসিবি এবং কি অথবা সিএফইটি। তাহলে এখানে প্রথমে আমি ক্যাশ ইনফ্লোর গুলাকে লিখলাম, লিখার পরে ডেপ্রিসিয়েশন গুলাকে বার করছি, এটা লিখলাম। ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইভিএটি পাওয়া যায়, সেটা লিখছি। তারপরে এই ইভিএটি এর উপরে 50% করলে যে রেটটা হয় সেটা এটা। তারপরে ইএটি, এটা বাদ দিলে, আমি যদি ইভিএটি থেকে এটা বাদ দিই ট্যাক্স রেট, তাহলে হচ্ছে ইএটি। তারপরে এনসিবি, এনসিবি আমরা কিভাবে বের করবো? আমরা ডেপ্রিসিয়েশনের সাথে আমরা যোগ করবো হচ্ছে ইএটি। তাহলে ইএটি যদি আমরা যোগ করি এই কোনটার সাথে দেখেন তো, এইটার সাথে আমাদের যোগ করতে হবে ইএটি, তাহলে হচ্ছে এনসিবি অথবা সিএফএটি পাবো। তাহলে এইভাবে আমরা 5 বছরেরটা বের করছি। তাহলে প্রথমে পিভিক পিরিয়ড বের করতে বলছে, তাহলে সেম নিয়ম। আমার হচ্ছে 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা আগে তুলতে হবে। 1 লাখ টাকা কি করতে হবে? তুলতে হবে। তাহলে আমি প্রথমে, এখানে হয় নাই, এনসিবি টেবিল মানে কিউমুলেটিভ টেবিলটা করতে হবে। কিউমুলেটিভ টেবিল এনসিবিটা আমরা করে দিলাম প্রথমে। এখানে হয় নাই, এখানে হয় নাই, এখানে হয় নাই, এখানে হয়েছে, কিন্তু এখানে বেশি নেওয়া যাবে না, তাহলে এটা হচ্ছে সি। ঠিক সেম ভাবে সোজাটা হচ্ছে, সোজাটা কি এ, তাহলে সোজাটা হচ্ছে এ। তাহলে আমি এ, তারপরে নিচেরটা হচ্ছে ডি, নিচেরটা হচ্ছে কি ডি। এভাবে আমরা বসাই দিছি এখানে মান। বসাই দিলে পিবিক পিরিয়ড হচ্ছে 3.833, অর্থাৎ আমার পিবিক পিরিয়ড বের হয়েছে, ওকে। এখন আমাদের এভারেজ রেট অফ রিটার্ন বের করতে হবে। তাহলে এভারেজ রেট অফ রিটার্ন কিভাবে বের করতে হয়? এভারেজ রেট অফ রিটার্ন বের করার জন্য আমাদেরকে এই ফর্মুলাতে ইউজ করতে হয়, এভারেজ এআরআর ডিভাইডেড বাই এনসিইউ প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে 100। তাহলে এইখান থেকে আমাদেরকে এভারেজ ইএটি বের করতে হবে। তাহলে এভারেজ ইএটি মানে হচ্ছে এখানে সবগুলা ইএটি, সবগুলার যোগফল। তাহলে সবগুলার যোগফল আমি এখানে লিখলাম, সবগুলার ইএটি যোগফল, তারপরে হচ্ছে 5, ইনভেস্টমেন্ট 1 লাখ, সেলফ ভ্যালু নাই 2 দিয়া ভাগ করছি, ঠিক আছে। তাহলে 50% হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, ওকে। এখন আমাদের আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলছে। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি আমরা বের করি, শুধুমাত্র এভারেজ ইএটি যে মানটা হইব এটা এনসিইউ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইটার এখানে এই সবটার যোগ করে 5 দিয়ে ভাগ করলে যে মানটা আসবো ওইটাকে বলা হয় এভারেজ ইএটি। তাহলে এভারেজ ইএটি হচ্ছে 7,500 টাকা। এটা অবশ্য আমি এখানে দেখাই নাই, আচ্ছা এটা দেখাই দিই। এটা হচ্ছে এই জায়গায় হবে, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে হবে। অর্থাৎ এভারেজ ইএটি কে তুমি যদি 1 লাখ টাকা দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 7.5%। তারপর দেখো, ক্যালকুলেশন অফ পেব্যাক রেসিপ্রোক্যাল। তাহলে রেসিপ্রোক্যাল যদি আমি বের করতে বলে, তাহলে 1/বাই পিবেক পিরিয়ড দিলেই আমাদের রেসিপ্রোক্যাল হবে, তারপর 100 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ পিবেক পিরিয়ড আগে বের করতে হবে তোমাকে। রেসিপ্রোক্যাল যদি আগে বের করতে বলে, আগে যদি বের করতে বলে, তাহলে তোমাকে আগে পিবেক পিরিয়ড বের করতে হবে। তাহলে পিবেক পিরিয়ড দ্বারা 1 কে যদি ভাগ করো, তাহলে হচ্ছে রেসিপ্রোক্যাল পাবা, ঠিক আছে। পেব্যাক রেসিপ্রোক্যাল পাবা। এখন তোমাকে এনপিভি বের করতে বলছে, তাহলে এনপিভি কিভাবে বের করবা?
এনপিভি আমরা জানি, আমাদের ক্যাশ এনসিবি যে টেবিলের বের করছি এনসিবি, সেই এনসিবি গুলাকে প্রত্যেক বছর এখানে বসাই দেব। প্রথম বছর ছিল 22,500, তারপর 25,000, তারপর 27,500, তারপর 30,000, তারপর 32,500। তাহলে এইভাবে আমি এন এনপিভি বের করছি। এগুলা তো আমি বের করে আগে দেখাইছি, এই জন্য আর বেশি বলতেছি না। তারপর দেখো ক্যালকুলেশন অফ প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স মানে হচ্ছে জাস্ট এই জায়গাটা যোগফল, 1,02,445 টাকা, তাহলে 1.02। তাহলে এটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ওকে, তাহলে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে বলছে। তাহলে আমাদেরকে প্রফিটেবিলিটি ইন্ডেক্স থেকে ওয়ান বাদ দিলেই নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের হয়ে যাবে। ঠিক আছে? স্যার সব সময় কি ওয়ান হবে? এই যে হ্যাঁ, এনপিআই। সব না, ওয়ানের বেশি হবে, পিআই সবসময় বেশি হবে। নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি বলে, তাহলে আমাদেরকে যেটা বের করবো ওইটা থেকে ওয়ান বাদ দিতে হবে। ঠিক আছে? মানে স্যার ওয়ান সব সময় মানে ফিক্স থাকবে? হ্যাঁ। ওকে, তারপরে আমাদের কি 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 বের করতে বলছে? আইআরআর। অবশ্যই পরীক্ষায় আইআরআর বের করতে বলে সবচেয়ে বেশি, পরীক্ষায় আসেও আইআরআর। তাহলে আইআরআর পদ্ধতি হচ্ছে, আমরা তো একটা এনপিপি বের করছি, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বের করছি, সেটা পাইছিলাম পজিটিভ। তাহলে পজিটিভ যদি পাই তাহলে হচ্ছে আমাদেরকে বাড়াই দিতে হবে নেগেটিভ করতে হইলে, আর যদি কমাই দিই তাহলে পজিটিভ হয়ে যায়। তাহলে আমি 10% ছিল, এখন 15% করছি। কেন আমি 20% নিছি না? এখানে প্রশ্ন হচ্ছে 20% ধরলে বেশি পরিমাণে টাকা হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ বেশি পরিমাণে নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ ব্যালেন্স করতে হবে। যেহেতু এখানে আমি 2,445 টাকা পাইছি, তাহলে এটাকে নেগেটিভ করতে হলে 12-13% ধরলেই হয়ে যায়, কিন্তু আমি 15-20 এরকম রাউন্ড ফিগার রাখবো। ঠিক আছে? অবশ্যই এটা একটা পদ্ধতি আছে, নিয়ম আছে কিভাবে এটার কাছাকাছি ধরতে হবে, ওটা আর আমাদের যাইতে হবে না, কারণ একই পদ্ধতি, এক দুই পয়েন্টের পার্থক্য হয়। তো দেখেন, এখানে আমি মান শুধু 15% দিয়ে দিছি, 15% বসাইয়া এটাকে নেগেটিভ আনছি, যেহেতু আইআরআর বের করতে হলে একটা নেগেটিভ লাগবে, একটা পজিটিভ লাগবে। তাহলে এখানে হচ্ছে আমরা সেই মানটাকে এখানে লিখবো। ঠিক আছে? লোয়ার রেট প্লাস হচ্ছে এনপিপি অফ লোয়ার রেট, তারপরে এনপিপি অফ লোয়ার রেট মাইনাস হচ্ছে এনপিপি অফ হায়ার রেট, তারপরে হচ্ছে হায়ার রেট মাইনাস হচ্ছে লোয়ার রেট। তাহলে 0.10। আর এটা হচ্ছে পজিটিভে আমরা পাইছিলাম, পজিটিভে পজিটিভ যেটা পাইছি মানে লোয়ার রেট দিয়ে, নেগেটিভ এটা পাইছি। তারপরে 1.5 হচ্ছে আমার হায়ার রেট, তারপরে হচ্ছে লোয়ার রেট, 0.97 হচ্ছে আমার আই আর আর। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আপনারা, আমি যে সলিউশনটা দিব, এই সলিউশন থেকে সবগুলো অঙ্ক করবেন, যেগুলা নাই, চারটা অঙ্ক মনে হয় নাই, ওই চারটা অঙ্ক হচ্ছে বাদ। ঠিক আছে? চারটা অঙ্ক বাদ দিয়ে দিবেন, সবগুলো অঙ্ক সলিউশনে আছে, নেন ছবি তোলেন, আর বাকিগুলা বাদ। ওকে, নেন। ওকে, ঠিক আছে। প্রুফ
প্রবাবিলিটির আগে আমি অ্যানোভা করামো, অ্যানোভা, ঠিক আছে, প্রবাবিলিটি আমি আবার পরে করামো। প্রবাবিলিটির আগে অ্যানোভাটা করামো, কারণ হচ্ছে সবকিছু বাদ গেলেও প্রবাবিলিটি, সরি ইয়া বাদ যাবে না, এই অ্যানোভার অঙ্ক